সাসপেন্স জাংশন। বাংলা এবং বিশ্ব সাহিত্যের বিভিন্ন গল্প, অলৌকিক এবং মৌলিক গল্পের সম্ভারে সাজানো আমাদের অডিও স্টোরি চ্যানেল সাসপেন্স জাংশন। সৌরিন আর পুরন্দর শিলিগুড়ির কাছে রায়পুরে ধাঁধার সমাধান করে দুজনে গেছে সান্দাকফু ট্রেকিংয়ে। আপনারা আমাদের সৌরিন পুরন্দর সিরিজের আগের গল্প ধাঁধার বাধায় সেই রহস্যের কথা শুনেছেন। সান্দাকফু থেকে দার্জিলিংয়ে নিছক ছুটি কি কাটাতে পারবে ওরা, নাকি ওদের জন্য অপেক্ষা করে আছে কোনো রহস্য বা মৃত্যু ফাঁদ? শুনুন সৌরিন পুরন্দর সিরিজের পরবর্তী গল্প প্যান্থার। আমি আর সৌরিন সান্দাকফু ট্রেক করে দার্জিলিং এলাম। দিন 5 থাকব। অনেকদিন পর আমাদের দার্জিলিং আসা। বছর 6 হবে আমরা এসেছিলাম। সাথে দুজনের বাবা মারাও ছিলেন। কিন্তু সেবার হোটেল থেকে প্রায় বেরোতেই পারিনি, এত বাজে ওয়েদার ছিল। এবার কিন্তু অভিজ্ঞতাটা একদম আলাদা। সান্দাকফুতেও আমরা দারুণ ওয়েদার পেয়েছি, একদম ঝকঝকে নীল আকাশ। আর দার্জিলিং তো আমাদের উজাড় করে দিল। কোনো মেঘ নেই, নীল আকাশ আর সেই মোহময়ী কাঞ্চনজঙ্ঘা, আর তার সাথে আরও কত নাম না জানা তুষার শৃঙ্গ। আমরা আজ সকালবেলা সান্দাকফু থেকে মানেভঞ্জন নেমে ওখান থেকে শেয়ার কারে দার্জিলিং ম্যালের নিচে এসে নামলাম। আমাদের হোটেলটা ম্যালের একদম কাছেই। আমাদের রুমটাও ভিউ রুম, ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর হোটেলের কাছেই রয়েছে ভিউয়ার্স পয়েন্ট, ম্যালের রাস্তার পাশে। যাই হোক, আমরা হোটেলে চেক ইন করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম, কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। আর এখন বেলা প্রায় 11টা বাজে। আমাদের প্ল্যান আজকের দিনটা পুরো রেস্ট নিয়ে কাল সাইট সিনে বেরোবো। দার্জিলিংয়ে আমরা প্রায় কিছুই চিনি না। দুপুরে হালকা লাঞ্চ করে ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়েছি দুজনে টেরই পাইনি। হঠাৎ ঘুম ভাঙল সৌরিনের ডাকে। এই পুরন্দর, ওঠ, চা দিয়ে গেছে, বিকেল 4:30 বাজে। সৌরিনের ডাকে উঠে চা খেয়ে দুজনে রেডি হয়ে বেরোলাম ম্যালের দিকে। মহাকাল মন্দিরের গা ঘেঁষে রাস্তাটা দিয়ে এগোলাম ম্যালের দিকে। অবজারভেটরি ভিউ পয়েন্ট 3টে পেরিয়ে ম্যালের দিকে এগোনোর সময় দুজনে সিগারেট খেয়ে নিলাম, কারণ ম্যালে সিগারেট খাওয়া যাবে না। ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। আমি সৌরিনকে বললাম, সবাই এত কেভেন্টার্সের নাম বলে, চল আজ ওখানে গিয়ে খাই কিছু। ব্যাপারটা বুঝতে হবে, সকলের এত কেভেন্টার্স প্রীতি কেন। কেভেন্টার্সে খাওয়ার পরে বুঝলাম সকলের এত কেভেন্টার্স প্রীতি কেন। যাই হোক, আমরা কেভেন্টার্সে খেয়ে কাছাকাছি মার্কেটটা ঘুরে কিছুক্ষণ ম্যালের সন্ধেবেলার সৌন্দর্য উপভোগ করার পর সৌরিন বলল, চল হোটেলে ফেরা যাক, রাত প্রায় 9টা বাজে। কাল সাইট সিইংয়ের প্ল্যানটা করতে হবে তো। যখন হোটেল থেকে বেরোই তখন যথেষ্ট আলো ছিল। এখন একদম রাতের অন্ধকার, আর তার সাথে প্রচণ্ড ঠান্ডা। আমরা মহাকাল মন্দিরের পাশে রাস্তা ধরে হোটেলের উদ্দেশ্যে পা বাড়ালাম। রাস্তার 2-3টে বাঁক ঘোরার পর অনেকটা জায়গায় কোনো আলো নেই, নিকষ অন্ধকার। সামনে কিছুই দেখা যাচ্ছে না বললেই চলে। দুজনেই মোবাইলে টর্চ জ্বালালাম। একটু এগোতেই আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম রাস্তার ডান দিকে সাদা জ্যাকেট পরা একটা লোক উপুর হয়ে পড়ে আছে। মুখ দেখা যাচ্ছে না। টর্চের আলোয় দেখা গেল লোকটার মুখের কাছে অনেকটা জায়গায় রক্ত। বুঝতে বাকি রইল না কি ঘটেছে। আমরা ছুটে অবজারভেটরি ভিউ পয়েন্টে গিয়ে লোকাল কিছু লোককে ডেকে নিয়ে স্পটে গেলাম। ওনারা পুলিশে খবর দিল। ওই রাস্তার অনেকটা সিসি ক্যামেরা নেই। খবর দেওয়ার অল্প সময়ের মধ্যেই পুলিশ চলে এলো, আমাদের সব জিজ্ঞাসাবাদ করলো। মিনিট 5 মধ্যেই ওসি এসে গেলেন। প্রথমে ওসি আমাদের দেখেনি, পুরো জায়গাটায় আলোর ব্যবস্থা করে ঘিরে দেওয়া হলো। ওসি আমাদের দেখে অবাক, আমরাও তাই। এই যে আমাদের স্কুল ফ্রেন্ড অনিত তামাং, দার্জিলিংয়ের ছেলে, কলকাতায় পড়াশুনো করত, তারপর IPS হয়।
এটুকু জানতাম, ফোন নম্বর না থাকায় যোগাযোগ ছিল না। আরে সৌরিন, পুরন্দর, তোরা এখানে কবে এলি? আমরা সব বললাম, এমনকি আমরা কিভাবে দেখি ভিকটিমকে সেসবও বললাম। অন্য একজন পুলিশ অফিসার আমাদের কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন। অনিত হাত দেখিয়ে তাকে থামিয়ে বলল, এদের কিছু প্রশ্ন করতে হবে না, এরা আমার স্কুল ফ্রেন্ড, আর তার থেকেও বড় হচ্ছে এরা নিজেরাই ডিটেকটিভ। সৌরিন আশ্চর্য হয়ে বলল, এই খবর পেলি কোথায়? কাল শিলিগুড়ি গেছিলাম, হঠাৎই অভিরূপের সাথে দেখা হলো। ওর বাড়ির কেসটা আর সব ডিটেলস ওর কাছ থেকেই পেলাম। তোদের ফোন নাম্বার নিয়েছি ওর থেকে, কালই হয়তো সারপ্রাইজ কল করতাম। অনিত, আমরা কি ডেড বডিটা দেখতে পারি? শিওর। আমরা দেখলাম বডিটা। চেহারাপত্র বেশ ভালোই, মুখে চাপ দাড়ি, চুল ছোট করে কাটা। চেহারা দেখে মনে হয় অবাঙালি, কিন্তু পাহাড়ের লোক বলে মনে হয় না। ডেড বডির প্যান্টের পকেট থেকে মানি ব্যাগ, কটা গুটখার প্যাকেট, কিং সাইজ সিগারেটের প্যাকেট, লাইটার, রুমাল পাওয়া গেছে। বডির গলায় সোনার চেন ও হাতে সোনার ব্রেসলেট, কিন্তু ডেড বডির পকেটে বা বডি যেখানে পড়েছিল তার আশেপাশে কোথাও ওনার মোবাইল ফোন পাওয়া যায়নি। ওনার ঘাড়ে দুপাশেই ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়ার ফলে ওনার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আমরা অনিত তামাংয়ের কাছ থেকে বিদায় নিয়ে হোটেলে ফিরে এসে আগামীকাল সাইট সিনের প্ল্যান প্রোগ্রাম করে নিলাম। পরদিন সকালবেলা উঠে আমরা বেরোলাম সাইট সিংয়ে। হোটেল থেকে গাড়ি বুক করে দিয়েছিল। তাকদা, লামাহাট্টা, আরও কয়েকটা জায়গায় যাওয়ার কথা। সকালবেলা উঠে আকাশ দেখে আমরা অবাক হলাম। গত 2-3 দিন সান্দাকফু আর গতকাল দার্জিলিংয়ে এসে যে ঝকঝকে নীল আকাশ দেখেছিলাম, আজ পুরো মেঘে ঢাকা, প্রচণ্ড ফগ। গাড়িতে যেতে যেতে দার্জিলিংয়ের ওয়েদার নিয়ে ড্রাইভারের মুখে এখানকার এক মজার কথা শুনলাম। সেটা হলো, দার্জিলিংয়ের ওয়েদার আর দার্জিলিংয়ের মেয়ে, এই দুজনকে ভরসা করা যায় না, যখন তখন বদলে যেতে পারে। ওয়েদারের সাথে মেয়ের কি সম্পর্ক সেটা অবশ্য তিনি বলেননি। এই রকম বাজে ওয়েদারের জন্য আমরা সাইট সিইং কমপ্লিট না করেই ব্যাক করলাম দার্জিলিংয়ে। বেলা তখন প্রায় 11:30। আমরা যখন ঘুমের কাছে, তখন সৌরিনের ফোনে অনিত তামাং ফোন করে। সৌরিন অনিতের কথা মতো ড্রাইভারকে ফোনটা দেয়। ওদের নিজেদের ভাষায় কথা হয়, তাই ঠিক কী বলল বুঝলাম না। সৌরিন জানালো, অনিত ফোন করে বলল চিত্রেতে একটা টি গার্ডেনের কাছে একটা খুন হয়েছে, আমাদের সেখানে যেতে হবে। কিভাবে যাব সেটা ড্রাইভারকে বুঝিয়ে দিয়েছে। আমি সৌরিনের কথা শুনে গাড়িতে আয়েশ করে বসে সিগারেট ধরালাম। সৌরিনও ধরালো। আমি বললাম, আমাদের ফেরার টিকিট তো আর 3 দিন পর। তুই যা ভাবছিস হয়তো নাও হতে পারে। আমাদের যে অনিত ইনভলভ করবে কেসটাতে, সেটা আগে থেকে প্রেডিক্ট করছিস কি করে? সিক্স সেন্স বস। কিছুক্ষণের মধ্যে আমরা স্পটে পৌঁছে গেলাম। গতকালের মতো একই রকমভাবে খুন করা হয়েছে। এখানেও মোবাইল ফোন মিসিং, তবে মৃতের নাম জানা গেছে সুমন রাই। সব থেকে আশ্চর্য, দিনের বেলা, যদিও কুয়াশা প্রচুর, আর এ রাস্তায় গাড়ি চলে ভালোই। তাহলে খুনটা করলো কোথায় এবং কে করলো? পুলিশ প্রচণ্ড ধন্দে। রাস্তার এক পাশে পড়েছিল বডি। অনিত জানায় যে সে এই খুনের খবর অনেক দেরি করে পেয়েছে, প্রায় সকাল 9টা নাগাদ। কাল রাত 10টার পর থেকেই ওয়েদার খুব বাজে হয়ে যায়, যদিও আমরা সেটা হোটেল থেকে বুঝতে পারিনি। যাই হোক, প্রচণ্ড ফগ থাকার জন্য টি গার্ডেনের রাস্তার পাশে দোকানগুলো দেরিতে খুলেছে সকালবেলায়। এমনি সময় অনেক সকালেই দোকানগুলো খুলে যায়, কারণ জায়গাটা একটা ট্যুরিস্ট স্পট। প্রথমে দোকানিরা ভেবেছিল যে কেউ নেশার ঘরে পড়ে রয়েছে, কিন্তু অনেকক্ষণ ওরকমভাবে পড়ে থাকতে দেখে ওরা পুলিশকে খবর দেয়। ডক্টর এসে টাইম অফ ডেথ বলেছেন রাত 12টা নাগাদ। স্থানীয় একজন বডিটাকে শনাক্ত করে জানিয়েছে লোকটার নাম সুমন রাই, বয়স 30-এর ওপর, কাছের একটা পাহাড়ি বস্তিতে থাকত, কিসব কন্ট্রাক্টের কাজ করত।
সেই লোকটির দোকানে এসে অনেকবার চা খেয়েছে বলে সে চেনে সুমন রায়কে, কিন্তু এর বেশি কিছু জানে না। আমি এতক্ষণ অনিতের সব কথা মন দিয়েই শুনছিলাম, তার মাঝেই সৌরিনের হাবভাবও লক্ষ্য করছিলাম। অনিত বলল, আমার সব থেকে বড় ডাউট হচ্ছে, যদি রাত 12টায় খুনটা হয়ে থাকে তো কোথায় হলো, আর ডেড বডি এখানে কখন ফেলে গেল? কাল রাত থেকে পুরো দার্জিলিংয়ে প্রচণ্ড ফগ ছিল আজ সকাল পর্যন্ত। ধরে নিলাম কেউ ওকে বাড়িতে বা কোথাও খুন করে এখানে ফেলে গেছে। যদি তাই হয় তো সেই গাড়িটাকে খুব তাড়াতাড়ি কাজটা করে বেরিয়ে যেতে হবে, আর অবশ্যই বডিটা এখানে ফেলতে গিয়ে গাড়িটাকে 2 মিনিট হলেও দাঁড়াতে হবে। বাট নো প্রুফ ফাউন্ড ফ্রম সিসিটিভি ফুটেজ। সেই জন্যেই তোদের এখানে আসতে রিকোয়েস্ট করলাম। অনিতের কথা শেষ হতে না হতেই সৌরিন অনিতের অ্যাটেনশন ড্র করে যেখানে সুমন রায়ের ডেড বডি পড়েছিল ঠিক সেই জায়গায় পাহাড়ের গা দেখিয়ে বলল, খুনটা এখানেই হয়েছে। আচ্ছা, ওপরে ওটা রাস্তা তো? তোরা দুজন ভালো করে খেয়াল কর। এই পাহাড়ের গায়ে মাঝে দুটো জংলা গাছ ভেঙে ঝুলছে, আর ভারী কোনো জিনিস মাটি ঘষতে পড়লে যেরকম হয় সেরকম উপর থেকে নিচ পর্যন্ত মাটি ধসে গেছে। তার মানে লোকটাকে ওপরে খুন করে ডেড বডি নিচে গড়িয়ে দিয়েছে। অনিতের নির্দেশে 2-3 জন কনস্টেবল ওই জায়গায় গিয়ে একটা ঝোপের মধ্যে একটা রক্তমাখা কুকরি উদ্ধার করে। ডেড বডি পোস্টমর্টমে ও কুকরি ফরেন্সিকে পাঠানোর পর আমরা 3 জন একটা চায়ের দোকানে এসে বসি চা খাওয়ার জন্য। সৌরিন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একটা সিগারেট ধরিয়ে বলে, গতকাল সন্ধেবেলা যে লোকটা খুন হলো তার কোনো আইডেন্টিটি বা মোবাইল ফোন পাওয়া গেল? অনিত জানালো, লোকটার পরিচয় এবং মোবাইলের হদিশ এখনো পাওয়া যায়নি, তবে লোকটির ড্রেস কোড নাকি পাহাড়ের লোকেদের মতোই। অনিত দার্জিলিং ও কালিম্পং সব থানায় লোকটির ছবি পাঠিয়ে দিয়েছে। আমি বললাম, এই দুটো খুন ইন্টার রিলেটেড নয় তো? হতেই পারে। পোস্টমর্টেম রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট এবং মোবাইল ফোন এবং দুজনের সঠিক পরিচয় জানাটা খুব দরকার। ওখান থেকে আমরা আমাদের হোটেলে চলে এলাম। নিজেদের মধ্যে কিছু কথাবার্তা সেরে নিয়ে সৌরিন ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হওয়ার জন্য। আমি ঘরের জানলার পাশে বসে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে সিগারেটে শুকটান দিচ্ছি। এমন সময় সৌরিনের মোবাইল বেজে উঠল। সৌরিন ওয়াশরুম থেকেই বলল কলটা রিসিভ করার জন্য। অনিতের ফোন। আমি কথা বলে নিয়ে চুপচাপ আবার সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগলাম। সৌরিন ওয়াশরুম থেকে বেরিয়ে বলল, কিরে, হঠাৎ এত চুপচাপ বসে? কে কল করেছিল? অনিত 15 মিনিট পর আমাদের একটা পাবে যেতে বলল, ওখানেও এসে মিট করবে। টিকিটটা বোধহয় ক্যান্সেল করতে হবে। এখন চল দেখি হঠাৎ পাবে তলব কেন। আমরা বেশ কিছুক্ষণ পাবের বাইরে অপেক্ষা করলাম অনিতের জন্য। ওর দেরি দেখে সৌরিন অনিতকে ওর মোবাইলে ফোন করলো। অনেকক্ষণ রিং হয়ে যাওয়ার পরও অনিত ফোন না ধরায় আমরা একটু আশ্চর্য হলাম। তারপর নিজেরাই পাবে ঢুকে একটা টেবিলে বসলাম। পাবটা বেশ বড় এবং লোকজন ভর্তি। মিউজিক চলছে। ভালো করে চারিদিক দেখলাম। আলো আঁধারিতে বিভিন্ন টেবিলে বিভিন্ন কাপলরা, বন্ধু বান্ধবরা বসে নিজেদের মতো আড্ডায় মশগুল। ম্যাক্সিমাম লোকই দার্জিলিংয়ের, কিছু টুরিস্টও আছে। দূরে একটা টেবিলে বসে একজনকে ইশারায় ডাকলেন। বেশ রহস্যময় একটা এনভায়রনমেন্ট। ওয়েটার আমাদের দুজনের জন্য মকটেল সার্ভ করে গেল। আমি আমাদের দুজনের একটা সেলফি নিলাম। আমরা মকটেল খেতে খেতে দুজনে কথা বলছি। এমন সময় ওয়েটার এসে আমাদের একটা চিরকুট দিয়ে গেল। ওয়েটারকে জিজ্ঞাসা করাতে যে কে দিল চিরকুটটা, সে গেটের পাশে একটা টেবিলের দিকে দেখালো, কিন্তু তখন সেখানে কেউ নেই। সঙ্গে সঙ্গে চিরকুট খুলে দেখি তাতে লেখা আছে, आप लोग इसमें मत घुसिए,
पुलिस को पुलिस का काम करने दीजिए। যদিও ওয়েটার বলল যে ওখানে একজন লোক বসেছিল, কিন্তু আমি দেখেছিলাম একজন মহিলা বসে আছে ওই টেবিলে। যদিও তার মুখ আমি দেখিনি। তাড়াতাড়ি পেমেন্ট করে পাব থেকে বেরিয়ে এদিক ওদিক দেখলাম, কোনো সন্দেহজনক কাউকে চোখে পড়ল না। আমরা হোটেলে ফিরে এলাম। কিছুক্ষণ পর হঠাৎ অনিত এলো। সরি সৌরিন, তুই আমাকে অনেকবার কল করেছিলি, আমি বিজি ছিলাম তাই পিক আপ করতে পারিনি। কল করব না? হঠাৎ আমাদের পাবে ইনভাইট করে নিজে এলি না, আর ফোনও করলি না। পাবে ইনভাইট তোদের? না তো। না তো মানে? সৌরিনের মোবাইলে ল্যান্ডলাইন থেকে ফোন, তোর ভয়েস। অনিত শুনে আশ্চর্য হলো। সৌরিন ওকে চিরকুটটা দেখালো। অনিত বলল, মাই গড, আমি এক্ষুনি তোদের সিকিউরিটির ব্যবস্থা করছি। তোদের নাম্বার যারা জোগাড় করেছে, দে ক্যান হার্ম ইউ। অনিক, কোনো সিকিউরিটি লাগবে না আমাদের, তাতে ওরা আরো কষাস হয়ে যাবে। তাছাড়া আজকের দিনে কারো ফোন নাম্বার জোগাড় করা কোনো ব্যাপার নয়। অনিত ওখান থেকেই ওই ল্যান্ডলাইন নম্বরটা কার সেটা ট্রেস করতে বলে দিল থানায়। এরপর অনিত গুড নাইট জানিয়ে চলে যায়। দার্জিলিংয়ে কাল এসে পৌঁছানোর পর 2 দিন ঘটনার ঘনঘটায় কেটে গেল। পরদিন সকালে আমরা সাইট সিংয়ে বেরোলাম আবার। আজ সারাটা দিন আমাদের খুব ভালোভাবেই কাটল। সন্ধেবেলা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে দুজনে চা আর সিগারেট নিয়ে জানলার পাশে বসলাম। ওয়েদার ভালো থাকায় সন্ধ্যের অন্ধকারে দূরের পাহাড়গুলোয় আলোগুলো এত অপূর্ব লাগছিল যা ভাষায় বর্ণনা করা যায় না। দেখ পুরন্দর, অন্ধকারে পাহাড়গুলোতে আলোগুলো কি সুন্দর রহস্যময়তা সৃষ্টি করেছে। ভালো বললি তো, সুন্দর রহস্যময়তা। আলোর মধ্যে রহস্য, রহস্যের মধ্যে আলো। এ যেন পাহাড়ের গায়ে আরেকটা পাহাড়। একদম। কিন্তু অনিত সারাদিন ফোন করলো না তো। এই না বলেছিলি এই কেসে ইনভলভ হব না? সৌরিন বর্মনের হাতের সামনে কেস, সেটাতে আবার ইনভলভ হওয়ার আগেই হুমকি। হুমকি তো এলো কাল সন্ধ্যাবেলা, কিন্তু তার আগেই বারবার কলকাতা ফেরার টিকিট ক্যান্সেল করার কথা কে বলছিল? পুরন্দর ব্যানার্জি তো একেবারেই ইন্টারেস্টেড নয়, কি বল? আমি কি না করেছি নাকি? যাই হোক, গতকাল ওই হুমকির চিরকুটটা কিরকম একটা স্টুপিড ব্যাপার মনে হলো না? যে বা যারা দিয়ে থাকুক, হঠাৎ আমাদের দিতে গেল কেন? আমাদের নাম্বার যখন জোগাড় করেছে, তার মানে আমাদের প্রফেশন জানে বা জেনেছে। তাহলে এটাও নিশ্চয়ই জানে যে আমরা এই কেসটা বা এই দুটো খুনের তদন্তে নেই। আমার মনে হয় ওদের বা ওনার হয়তো মনে হয়েছে পুলিশকে ম্যানেজ করা বোধহয় অনেক বেশি সহজ দেন ডিটেকটিভ। তবে পাবে ডেকে হুমকি দেওয়াটা বেশ অভিনব। হয়তো আমাদের দেখতে চেয়েছিল। এক্স্যাক্টলি। তার মানে ওই টেবিলে যিনি বসেছিলেন, হয় তিনি নিজে বা ওর পিছনে অন্য কেউ আছে। আরেকজনও আছে যে লাস্ট 2 দিন আমাদের ফলো করে যাচ্ছে। এই দেখ। আমি সৌরিনকে আমার মোবাইলে তোলা ছবিগুলো দেখালাম। সব কটা ছবি খুব সাবধানে তুলে রেখেছিলাম। চেহারা বেশ ভালো, এখানকারই ছেলে মনে হয়। বয়স বেশি নয়। মেলে, রাস্তায়, বিভিন্ন জায়গায় আমাদের ফলো করছিল। একটা দোকানের সামনে আমরা কিছু জিনিস দেখছিলাম, তখন প্রথম আমার সন্দেহ হয়। তারপর থেকে বিভিন্ন সময় সেলফি তোলার অছিলায় কায়দা করে ছেলেটার ছবি তুলে রেখেছি। লাস্ট 2 দিনই কালো জ্যাকেট পরা, মাথায় টুপি ও মুখের অর্ধেক মাফলারে ঢাকা। আজ আমাদের সাইট সিংয়ের সময়ও কটা জায়গায় দেখেছি। গতকাল পাবেও ছিল অরেঞ্জ কালারের জ্যাকেট পরে। সৌরিনকে পাবের ছবিটা দেখাতে গিয়ে দুজনেরই চোখ আটকে গেল আরেকজনের ছবি দেখে। ওনার ড্রেস ও জ্যাকেট পরা দেখে ঠিক বোঝা যাচ্ছে না পুরুষ না মহিলা। মুখ ঢাকা, শুধু একটা গোল্ডেন ইয়াররিং দেখা গেল। উনি পাবের গেট দিয়ে বেরোচ্ছেন। আমি বুঝতে পারলাম পাবের ওই টেবিলে উনিই বসেছিলেন, কিন্তু মুখ দেখতে পাইনি। ইয়াররিং দেখেও কনফার্ম হওয়ার কোনো জায়গা নেই, কারণ আজকাল বহু ছেলেই এরকম ইয়াররিং পরে থাকে।
পাবে তোলা ছবিতে ওই লোক বা মহিলাটি বেরোনোর পরে ওই ছেলেটিকেও দেখা যায়নি। তারপরে ওরা বেরোনোর পরই বেয়ারা আমাদের চিরকুট দিয়েছিল। অনিতকে পাবের সব ছবি হোয়াটসঅ্যাপ করে লিখে দিলাম আমাদের পিছনে ফলো করার কথা। পরদিন দুজনেই উঠলাম দেরি করে, সকাল 9:30। আগের দুদিন ধকল গেছে, আর এদিন অ্যাজ সাচ কোনো প্ল্যান ছিল না কি করা হবে সারাদিন। আজ 22শে নভেম্বর। দেখতে দেখতে দার্জিলিংয়ে 3 দিন কোথা দিয়ে বেরিয়ে গেল। আজ আর আগামীকাল দার্জিলিংয়ে, পরশু রওনা। এই সব 7-5 ভাবছি, হঠাৎ অনিতের ফোন। থানায় জরুরি তলব। আমরা থানায় পৌঁছানোর পর অনিত বলল, তোদের পাঠানো ছবি দেখে বাপটার আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করে সেই ছেলেটাকে ট্রেস করা গেছে। ছেলেটার খোঁজে ফোর্স পাঠিয়েছি। অনিতের কথা শেষ হতে না হতেই অনিতের ফোনে ওর এক সাবঅর্ডিনেট অফিসার ফোন করে জানায়, যে ছেলেটির খোঁজে পুলিশ বেরিয়েছিল বাতাসিয়া রাস্তায় তাকে কেউ বা কারা গুলি করে মেরে দিয়েছে। সম্ভবত সাইলেন্সার লাগানো পিস্তল থেকে শুট করে মারা হয়েছে। কোনো প্রত্যক্ষদর্শী নেই। রাস্তার একপাশে টয় ট্রেনের লাইনের ওপর বডি পড়ে আছে। একজন গাড়ি নিয়ে ওখান দিয়ে যাচ্ছিল, সেই প্রথম কাছের পুলিশ চৌকিতে খবর দেয়। আমরা অনিতের সাথে স্পটে পৌঁছলাম। পরদিন দুজনেই উঠলাম দেরি করে, সকাল 9:30। আগের দুদিন ধকল গেছে, আর এদিন অ্যাজ সাচ কোনো প্ল্যান ছিল না কি করা হবে সারাদিন। আজ 22শে নভেম্বর। দেখতে দেখতে দার্জিলিংয়ে 3 দিন কোথা দিয়ে বেরিয়ে গেল। আজ আর আগামীকাল দার্জিলিংয়ে, পরশু রওনা। এই সব 7-5 ভাবছি, হঠাৎ অনিতের ফোন। থানায় জরুরি তলব। আমরা থানায় পৌঁছানোর পর অনিত বলল, তোদের পাঠানো ছবি দেখে বাপটার আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করে সেই ছেলেটাকে ট্রেস করা গেছে। ছেলেটার খোঁজে ফোর্স পাঠিয়েছি। অনিতের কথা শেষ হতে না হতেই অনিতের ফোনে ওর এক সাবঅর্ডিনেট অফিসার ফোন করে জানায়, যে ছেলেটির খোঁজে পুলিশ বেরিয়েছিল বাতাসিয়া রাস্তায় তাকে কেউ বা কারা গুলি করে মেরে দিয়েছে। কোনো প্রত্যক্ষদর্শী নেই। রাস্তার একপাশে টয় ট্রেনের লাইনের ওপর বডি পড়ে আছে। একজন গাড়ি নিয়ে ওখান দিয়ে যাচ্ছিল, সেই প্রথম কাছের পুলিশ চৌকিতে খবর দেয়। আমরা অনিতের সাথে স্পটে পৌঁছলাম। সৌরিন ডেড বডি দেখে বলল, অনিত, বডি যেরকমভাবে পড়ে আছে দেখে মনে হচ্ছে আগে খুন করে গাড়ি থেকে বডি ফেলে দিয়ে গেছে। জায়গাটায় কোনো দোকান বা বাড়ি কিছুই নেই। যে গাড়ি প্রথম পুলিশ চৌকিতে খবর দেয় সেটাকে ইমিডিয়েটলি আটক কর। তার মানে তুই বলছিস যে গাড়ির বডিটা ফেলে গেছে সেই পুলিশকে খবর দিয়েছে? হতেই পারে। ডক্টর জানিয়েছে খুনটা ঘন্টা দেড়েক আগে হয়েছে। অনিতের সাথে আমরা থানায় ফিরে আসি। এর মধ্যে ওই গাড়ির নাম্বার ট্রেস করে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে যেটা জানা গেল সেটা মারাত্মক। গাড়ির নাম্বার প্লেট যেটা সেই পুলিশ চৌকি এবং রাস্তায় সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে সেটা ভুয়ো। 4 দিনের মধ্যে 3টে খুন। শেষ খুনটা ব্যাপারটা আরো জটিল করে তুলল। অনিত কিছুক্ষণ চুপ করে কিছু একটা ভাবল, তারপর বলল, তোদের কলকাতা ফেরার টিকিট কবে? অনিতের কথা শুনে আমরা দুজন পরস্পরের মুখের দিকে চাইলাম। পরশু, দার্জিলিং মেল। তোদের হেল্প চাই। যদি টিকিট ক্যান্সেল করতে পারিস তো খুব ভালো হয়। মানে 3টে খুনের তদন্তেই আমি আর আমার পুরো টিম তোদের হেল্প চাই। অনিত, আমাদের একটু টাইম দে। নো প্রবলেম। আমি আর সৌরিন থানার বাইরে এসে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম, কারণ এখানে থাকা আর টিকিট ক্যান্সেল করা মানে অনেক টাকার ব্যাপার, এবং কতদিন লাগবে সেটাও জানা নেই। অনিতের রিকোয়েস্ট রাখতে হলে এইগুলোই প্রধান বিষয়। থানার বাইরে রাস্তায় দাঁড়িয়ে যখন আমরা এইসব আলোচনা করছি, হঠাৎই আমাকে তাক করে একটা কাগজের পাকানো টুকরো ছুঁড়ে দিয়ে একটা বাইক বেরিয়ে গেল। ঘটনাটা এতটাই আচমকা ঘটল, বাইকটা ঠিকভাবে দেখতে পেলাম না। কাগজটা খুলে দেখলাম আবার একটা হুমকি, মত ঘুষো, লট যাও। লেখাটা দেখে সৌরিন আর আমি এক মুহূর্ত দেরি না করে অনিতের কাছে গিয়ে জানালাম আমরা রাজি। ভেবেছিলাম ইনভলভ হব না। অনিত, শুধু তোর রিকোয়েস্টের জন্য নয়,
পর পর দুটো হুমকি মানে আমাদের চ্যালেঞ্জ। জাস্ট আ মিনিট, দুটো হুমকি মানে? সেকেন্ড হুমকি কখন দিল? আমি কাগজের টুকরোটা দেখিয়ে পুরো ঘটনাটা বললাম। অনিত তাড়াতাড়ি সিসিটিভি ফুটেজ চেক করে ওর পুলিশ টিমকে বাইকটাকে ট্রেস করতে বলল। তারপর আমাদের উদ্দেশ্যে বলল, কেসটা অ্যাকসেপ্ট করার জন্য থ্যাংক ইউ। তোরা এখন যেখানে আছিস সেখানেই থাকবি, তোদের ফিনান্সিয়াল কোনো প্রবলেম হবে না। তোদের জানিয়ে রাখি, আমি আমার সিনিয়রের সাথে কথা বলে রেখেছিলাম আগেই, কারণটা পরে বলছি, আগে তোদের সিকিউরিটির ব্যবস্থা করি। সেটার দরকার নেই, আগেই বলেছিলাম আমার কাছে লাইসেন্সড ওয়েপন রয়েছে। অনিত আমাদের জানালো আজকের সকালে ছেলেটা খুন হওয়ার বেশ কিছু সময় আগে ম্যালের কাছে যে লোকটি খুন হয়েছিল সেই জায়গা থেকে কিছুটা নিচে ঝোপের মধ্যে মোবাইল ফোন, আইডেন্টিটি কার্ড ও একটা চিরকুট পাওয়া গেছে। লোকটার নাম রবি শর্মা, ফরেস্ট ডিপার্টমেন্টের একজন অফিসার, বিজনবাড়িতে পোস্টেড ছিল। আরেকটা ঘটনা হলো, দ্বিতীয় যে খুন হয় সুমন রায়, সেখান থেকেও একটা চিরকুট পাওয়া যায়। যেহেতু ওখানে পুলিশ পোস্টেড ছিল, ওদের একজন এসে সেটি থানায় জমা দিয়ে যায়। দুটি চিরকুটি নেপালি ভাষায় লেখা। আমাদের সে লেখা দুটো দেখায়। কি লেখা আছে? সুমন রায়ের চিরকুটে লেখা, চালাকি করো না, আগে কাজ শেষ করো। আর রবি শর্মার চিরকুটে লেখা, এটা বাংলায় বলতে পারবো না, নেগোশিয়েট, ডু নট স্পয়েল। কি এক্সপার্ট! 4টে চিরকুট, দুটো ভিকটিমদের আর দুটো আমাদের। কার হাতের লেখা? মানে পুরন্দর, তুই হ্যান্ডরাইটিং এক্সপার্ট? বাহ, এ তো দারুণ ব্যাপার। আমি 4টে চিরকুটি টেবিলে পাশাপাশি রেখে ভালো করে দেখে বললাম যে 4টে চিরকুটি একজন লোকই লিখেছে, আর তিনি একজন মহিলা। শিওর বলছিস? ইয়েস। ভিকটিমদের চিরকুটের মানে দেখে আমার তখনই মনে হয়েছিল তোদের হেল্প নিতেই হবে। আচ্ছা, আজ যে খুন হলো তার পরিচয় জানা গেল? ও হ্যাঁ, ওর নাম রাজেন পেবং। বাকি ডিটেলস এখনো পাওয়া যায়নি। রাজেন খুন হলো কেন? রবি শর্মার জিনিস পাওয়া গেল বলে, নাকি অন্য কোনো কারণ? হয়তো কোনো প্রমাণ রাখতে চায় না আসল মাথা। কিন্তু এই মহিলাই কি আসল? হতে পারে, আবার নাও হতে পারে। আমরা হোটেলে ফিরে এসে প্রথমে আমাদের রিটার্ন টিকিট ক্যান্সেল করলাম। অ্যাজ পার রুল খুব অল্প কিছু টাকাই ফেরত পেলাম। তারপর দুজনের বাড়িতেই ফোন করে জানিয়ে দিলাম তদন্তের ব্যাপারে আটকে পড়ায় আমাদের কলকাতা ফিরতে দেরি হবে। এদিকে থানা থেকে হোটেলে ফেরার মিনিট 15-র মধ্যেই অনিত যে অনেক কাজ সেরে ফেলেছে আমাদের থাকা খাওয়ার ব্যাপারে, সেটা হোটেলে ফেরার পরেই টের পেলাম। প্রথম দিন রাতে দার্জিলিং থানার এসপি যে আমাদের স্কুল ফ্রেন্ড, সেটা জানার পর থেকেই হোটেলের ম্যানেজার থেকে সকলে বেশ সমীহ করত। আজ দেখলাম খাতিরটা হঠাৎই বেশ বেড়ে গেছে। আমরা এই অতি যত্ন থেকে রক্ষা পেতে বলেই দিলাম আমাদের যখন যা প্রয়োজন তখন আমরা চেয়ে নেব। তবে অনিতকে সিকিউরিটির ব্যাপারে না করলেও আমাদের জন্য ও একটা গাড়ি ঠিক করে রেখেছে, যেটা তদন্তের ব্যাপারই হোক বা আমাদের পার্সোনাল প্রয়োজন সব কিছুতেই থাকবে। যেহেতু আমরা দার্জিলিংয়ের রাস্তাঘাট কিছুই চিনি না, তাই গাড়ির ব্যাপারে আমরা আপত্তি জানাইনি। আমরা হোটেলে ফিরে স্নান খাওয়া সেরে থানায় গেলাম। সেরকমই কথা ছিল। অনিত বলল, তোরা একবার সিসিটিভি ফুটেজগুলো চেক কর। সেদিন থেকে প্রায় সব কটা ফুটেজই পাওয়া গেছে। গ্রেট। থানার ভিতরে সিসিটিভি রুমে অনিত আমাদের নিয়ে গিয়ে ফুটেজগুলো দেখালো। প্রথম ফুটেজ 19শে নভেম্বর বিকেলবেলা। দেখলাম আমি আর সৌরিন হোটেলের দিক থেকে অবজারভেটরি ভিউ পয়েন্ট 3টে পেরিয়ে ম্যালের দিকে রাস্তায় এগোচ্ছি। বেশ কিছু ট্যুরিস্ট ও লোকাল ছেলে মেয়েদেরও দেখা গেল। একটা জায়গার পর আমাদের কাউকে আর দেখা গেল না। দিস ইজ আ ব্ল্যাঙ্ক রেঞ্জ, যেখানে রবি শর্মা মার্ডার্ড হন। আনফর্চুনেটলি ওই স্টপে সিসি ক্যামেরা আর স্ট্রিট লাইট খারাপ ছিল, বাট আজ সব ঠিক হয়ে যাবে। অ্যাকশন টেকেন। ম্যালের দিকে সিসিটিভি ফুটেজে দেখা গেল আমরা ও আমাদের সাথে যাদের দেখা গিয়েছিল সকলেই ম্যালে আসছি। এই ফুটেজে টাইম তখন বিকেল 4:50। যথেষ্ট আলো রয়েছে, মানে আমাদের হোটেল থেকে ওই রাস্তা ধরে ম্যালে আসতে মোটামুটি 15 মিনিট মতো সময় লেগেছে। অন্য আরেকটা ফুটেজ রাত 8:15। গভর্নর্স হাউসের দিক থেকে সাদা জ্যাকেট পরা রবি শর্মাকে ব্ল্যাঙ্ক রেঞ্জ পর্যন্ত আসতে দেখা গেল। যথেষ্ট অন্ধকার সে রাস্তা।
লোকজন প্রায় নেই বললেই চলে। ম্যালের দিক থেকে ওই দিকের ফিরতি পথে ঠিক তার 5 মিনিট পরে 4 জনকে হেঁটে যেতে দেখা গেল। লাস্ট যাকে দেখা গেল তার হাঁটা ও কমলা জ্যাকেট এবং একবার সে পিছন দিকে ঘাড় ঘুরিয়ে তাকানোর ফলে তাকে চিনতে বাকি রইল না। যে আমাদের ফলো করছিল এবং আজ সকালেই যে খুন হয় সেই রাজেন পেবং। আমাদের হোটেলের দিক থেকে ফুটেজে এদের সকলকেই ওই রাস্তা দিয়ে বেরিয়ে যেতে দেখা গেল, যদিও সকলের মুখ ঢাকা থাকায় কোনো লোকের মুখ বোঝা যায়নি। হয় রাজেন পেবং অথবা অন্য 3 জনের কেউ রবি শর্মাকে খুন করেছে। নো স্যার, রাজেন পেবং তো নয়। তোরা একটা সিরিয়াস আর ইন্টারেস্টিং জিনিস ওভারলুক করে গেলি। দুটো ফুটেজে জুম কর। প্রথমে ম্যালের দিক থেকে ফুটেজে 4 জনের 2 জন লাইট কালারের সোয়েটার পরা, মাথায় টুপি, একজন ছেলে আর একটি মেয়ে। ওদের একটু ডিস্টেন্সে একজন লাল জ্যাকেট হুডি দেওয়া মাথা নিচু করে এগিয়ে যাচ্ছিল, হাত দুটো জ্যাকেটের পকেটে। লাস্ট জন অনেকটা পরে, রাজেন পেবং। আর আমাদের হোটেলের দিক থেকে বা অবজারভেটরি ভিউয়ের দিকের ফুটেজে দেখা গেল লাইট কালারের সোয়েটার পরা ছেলে ও মেয়েটা বেরিয়ে গেল, যদিও মাফলারে মুখ ঢাকা। এদের ওদিক থেকে এসে এদিকে বেরিয়ে যাওয়ার সময় দেখা গেল অ্যারাউন্ড 15 মিনিটস। এদের বেরিয়ে যাওয়ার প্রায় আরও 20 মিনিট পরে ব্ল্যাক জ্যাকেট পরা, মাথায় হুডি, নাক মুখ ঢাকা, মাথা নিচু অবস্থায় একজন দ্রুত বেরিয়ে গেল। তারও 5 মিনিট পর রাজেন পেবং। কিন্তু পরে রবি শর্মা বা লাল জ্যাকেট পরা কাউকে কোনো দিকেই দেখা যায়নি। কি বুঝলি? বাট হোয়ার ইজ রেড জ্যাকেটওয়ালা? এবার ব্ল্যাক জ্যাকেটওয়ালার বেরিয়ে যাওয়ার ফুটেজটা আর একবার দেখ। দেখা গেল ব্ল্যাক জ্যাকেট পরা লোকটি দ্রুত গভর্নর্স হাউসের পাশের রাস্তায় ঢুকতে যাবে, সে সময় আরেকজনকে আসতে দেখে তার দিকে তাকালো, কিন্তু ব্যাক প্রোফাইলে মুখ দেখা গেল না। যে লোকটিকে দেখে সে তাকালো সে সুমন রায়। সুমন রায়কে দেখা গেল তাড়াতাড়ি সেখান থেকে এসে প্রায় ব্ল্যাঙ্ক রেঞ্জের কাছে রাজেন পেবংকে দেখে থমকে দাঁড়ায়। আবারও হনহন করে ম্যালের দিকে রাস্তা দিয়ে বেরিয়ে যায়। সুমন রায়ের সময় লাগে প্রায় 20 মিনিট। তারও মিনিট 10 পর রাত 9টার সময় আমায় আর সৌরিনকে ম্যালের দিক থেকে হোটেলের দিকের রাস্তায় এগিয়ে যাওয়ার ফুটেজ ধরা পড়ে। রেড অ্যান্ড ব্ল্যাক জ্যাকেট সেম পারসন, দেখ ভালো করে। লাল জ্যাকেট ও কালো জ্যাকেটের হাঁটার স্টাইল এক। খুব চেনা স্টাইল, একে দেখেছি। পাবে। ইনি খুনি এবং ইনি একজন মহিলা। দেখ, সুমন রায়কে দেখার সময় নিজের হুডি ঠিক করতে গিয়ে কানের পাশে চুল ও কানের দুল বেরিয়ে এসেছে। ইয়েস, পাবে, সেম ইয়াররিং। আরে সরিন, অনিত তোরা দেখ ভালো করে, নট ইয়াররিং, ইটস ইয়ারবাডস। বেশ স্টাইল করে সাথে রিং অ্যাটাচ করেছে, যাতে লোকে দেখে ইয়াররিং মনে করে। এই সনিত, গভর্নর্স হাউসের সামনের ফুটেজটা থাকলে আজই মুখটা দেখা যেত। আজই আনার ব্যবস্থা করছি। আমরা অনিতের চেম্বারে এসে বসে কথা বলছি, সেই সময় ফরেস্ট ডিপার্টমেন্টের 2 জন অফিসার অনিতের সাথে দেখা করতে আসে। প্রথমে আমাদের সামনে কিছু বলতে না চাইলে অনিত আমাদের পরিচয় দেয়। তারপর ওনারা জানায় রবি শর্মা ছিলেন একজন দক্ষ অফিসার, কিন্তু বেশ কিছুদিন উনি খুব টেনশনে ছিলেন। একটা মিশনের দায়িত্ব ছিল ওনার ওপর, যদিও তারা কি মিশন সেটা ভেঙে কিছু বললেন না। ফরেস্ট ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে বেশ কিছু কন্ট্রাক্টর রয়েছে, যাদের এক কথায় টিম্বার মার্চেন্ট বলা হয়। তারা ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে মরা ও কাটা গাছ কিনে নিজেদের ব্যবসার প্রয়োজনে। সুমন রায় ফরেস্ট ডিপার্টমেন্টের হয়ে গাড়িতে সেসব কাটা গাছ কন্ট্রাক্টরদের ফার্মে পৌঁছে দিত। এই সব ইনফরমেশন দিয়ে ওনারা চলে যান। সৌরিন ওদের কাছে টিম্বার মার্চেন্টদের ডিটেলস চাইলে বলে যান পরে পাঠিয়ে দিচ্ছেন। এদের কথা থেকে কিছু বুঝলি? রবি শর্মা সুমন রায় কি কাজ করতো একটা আইডিয়া পাওয়া গেল, কিন্তু আর একটা কথা বলে গেলেন, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। রবি শর্মার সিক্রেট মিশন, কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকে যায়। ওনারা জানতেন রবি শর্মা একটা সিক্রেট মিশনে ছিলেন, কিন্তু কি মিশন সেটা আমাদের বললেন না। আচ্ছা, রবি শর্মার মার্ডার বা সিক্রেট মিশনে এদের নিজেদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট নেই তো?
আমার মনে হয় এটা একটা ক্লু। মার্ডারের সাথে এর কোনো সম্পর্ক হয়তো থাকতেও পারে এবং ওনারাও সেটা জানতে আগ্রহী। অনিত এর মধ্যে একটু বাইরে গেছিল, ওর মোবাইল ফোনে কল এসেছিল, সেটা অ্যাটেন্ড করতে। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো। শোন, যে ছেলেটা আজ হুমকি চিঠি ছুঁড়ে মেরেছিল তাকে অ্যারেস্ট করা হয়েছে, এখানে নিয়ে আসছে। ছেলেটাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করায় সে জানায় একটি লোক তাকে কাজটা করতে বলে, তার বিনিময়ে ছেলেটাকে 500 টাকা দেয়। ছেলেটি লোকটাকে চেনে না। কেন সে অচেনা লোকের কথায় কাজ করলো জানতে চাইলে বলে সে বাইক নিয়ে চকবাজার যাচ্ছিল তার কাজে। থানার থেকে বেশ কিছুটা দূরে ওই লোকটা নাকি আমাদের দুজনকে দেখিয়ে বলে আমাদের কাগজটা যেন ছুঁড়ে দিয়ে চলে যায়। খুব দরকারি কথা লেখা আছে। ছেলেটা প্রথমে রাজি হয়নি, কিন্তু ওই লোকটা 500 টাকা হাতে দিয়ে বলে কাজটা করতে, ওর কোনো বিপদ হবে না। ছেলেটা বিভিন্ন দোকানের জিনিস সাপ্লাই করে, টাকা পয়সা পায় না ভালো। বাইকের পেট্রোল ভরানোর টাকা মুফতে পাওয়া যাচ্ছে ভেবে সে কাজটা করে। অনিত, ওকে ছেড়ে দে, হি ইজ ইনোসেন্ট। ছেলেটাকে ছেড়ে দেওয়া হয়। ছেলেটা থানা থেকে বেরিয়ে যাওয়ার পর সৌরিন অনিতকে বলে ইমিডিয়েট ছেলেটাকে ফলো করার জন্য লোক পাঠা। অনিত অ্যাকশন নেয়। এর মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে টিম্বার মার্চেন্টদের ডিটেলস পাঠিয়ে দিয়েছে থানার ফ্যাক্সে। 4 জনের নাম পাওয়া গেল, একজন কালিম্পংয়ে, আর 2 জন লেবংয়ে, আর একজন তাকদায়। অনিত সেগুলো ভালো করে চেক করে আমাদের জিজ্ঞাসা করে, তোরা এদের সাথে মিট করে কথা বলবি তো? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তার আগে এই ছেলেটাকে ফলো করার সাথে সাথে প্রোটেক্ট করার ব্যবস্থাও করতে হবে। তুই কি ভাবছিস এই ছেলেটাকেও মেরে দিতে পারে? সেটা আমি বলে দিয়েছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওয়াই অ্যান্ড হু, মানে পরপর 3টে খুনের কারণ কি হতে পারে? আমার মনে হয় লাস্ট খুনটা হয়তো কোনো প্রুফ রাখতে চায় না বলে, প্লাস পুলিশ ওকে আইডেন্টিফাই করে ফেলেছিল তার জন্য। কিন্তু প্রথম 2টো খুন কেন? একদম ঠিক বলেছিস পুরন্দর, আর এই সেম কারণে এই ছেলেটাও খুন হতে পারে। তবে প্রথম 2টো খুনই ভাবাচ্ছে কেন। আমরা কথা বলছি থানায় বসে, এমন সময় একটা লোক এলো থানায়। দেখেই বুঝলাম লোকটা ছদ্মবেশে এসেছে। সে এসে অনিতকে জানালো, আমি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করি, আমার নাম বিনয় ছেত্রী। আগে যে 2 জন এসেছিলেন তারা কি আপনাদের বলেছে রবি শর্মা একটা স্পেশাল মিশনে ছিল? মিশনে ছিল বলছে, কিন্তু কি মিশন সেটা বলেনি। ডোন্ট মাইন্ড মিস্টার ছেত্রী, আপনি যে ফরেস্ট ডিপার্টমেন্টে আছেন তার কোনো প্রুফ আছে? বিনয় ছেত্রী পকেট থেকে আইডি প্রুফ বের করে দেখিয়ে জানায় সে ছদ্মবেশ নিয়ে এসেছে কতগুলো গোপন কথা জানাতে। আপনারা বোধহয় জানেন না, চোরা শিকারি এবং গাছের চোরা চালান রুখতে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বেশ কিছু লেপার্ড প্যান্থার জঙ্গলে ছাড়া হয়েছিল। তার সাথে তাদের খাবারের ব্যবস্থাও করা হয়েছিল, যাতে তারা লোকালিটিতে ঢুকে পড়তে না পারে। কিন্তু লাস্ট কয়েক মাস ধরে লেপার্ড আর প্যান্থারের সংখ্যা কমে যেতে থাকে। কেন, মরে যাচ্ছিল? না, তাহলে তো বোঝাই যেত। অন্য জঙ্গলেও তো চলে যেতে পারে। না, বাট কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। রবি শর্মা কি এই মিশনেই ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম ওর সাথে। সেদিন আমি শিলিগুড়িতেই ছিলাম। ও কেন এখানে এসেছিল জানতাম না, আমায় কিছু ইনফর্মও করেনি। ডিপার্টমেন্ট আমায় চাপ দিচ্ছে, সন্দেহ করছে ওর খুনের পিছনে আমার হাত আছে বলে। বাট ও আমার খুব ভালো বন্ধু ছিল, আর আমি শিলিগুড়িতে ছিলাম 2 দিন। আমার রিলেটিভের বিয়ে ছিল, প্রুফ দেখাতে পারি। ওকে, রবি শর্মার খুন এবং এই চোরাচালানের জন্য কাউকে সাসপেক্ট করেন? সাসপেক্ট তো অনেককেই করি। দেখুন, প্রথম সাসপেক্ট সুমন রায়, সেও তো খুন হয়ে গেল। আমাদের ডিপার্টমেন্টের যে 2 জন এসেছিল তারাও যে কাজে ইনভলভ নয় সেটাও ক্লিয়ার নয়। রবি আর আমি আমাদের সাসপেক্ট লিস্টে এদের রেখেছিলাম, কারণ এদের বিহেভিয়ারাল প্যাটার্ন। অনিত টিম্বার মার্চেন্টদের ডিটেলসটা দেখায় বিনয় ছেত্রীকে। বিনয় জানায় এই লিস্টে 2টো নাম মিসিং, যারা সাসপেক্টেড। যাদের লিস্ট পাঠিয়েছে তারা ক্লিয়ার বিজনেসম্যান, কারণ রবি শর্মা ও বিনয় ছেত্রী এদের খোঁজখবর নিয়েছিল। বাকি 2 জনের নাম লিখে দেয় বিনয়। একজন কাশিয়াংয়ে, আরেকজন কালিম্পংয়ে থাকে।
আজকে যে ছেলেটিকে ধরা হয়েছিল তার ছবি দেখায় অনিত। বিনয় ছেলেটিকে আইডেন্টিফাই করে বলে সুমন রায়ের সাথে কাজ করত। ছেলেটার নাম রাজু। আমি, সৌরিন আর অনিত তিনজনেই মুখ চাওয়াচাই করি ছেলেটার পরিচয় পেয়ে। বিনয় ছেত্রী চলে যান। যাওয়ার আগে বলে যান যখন প্রয়োজন হবে ওনাকে যেন ডাকা হয়, উনি সব রকম হেল্প করবেন। আমি আর সৌরিন হোটেলে ফিরে লাঞ্চ সেরে বসলাম পয়েন্টগুলো সাজাতে। খুনের মোটিভ কি কি হতে পারে একবার বলতো। 1, ব্ল্যাকমেল। রবি শর্মা আর সুমন রায়ের কাছে পাওয়া চিরকুট দেখে যা মনে হয়। আর 2, হতে পারে রবি শর্মা এমন কিছু জেনে গেছিলেন যার জন্য তাকে সরিয়ে দিতে হলো। বুঝলাম, তারপরেও একটা কিন্তু থেকে যায়। কেন? মহিলাটি কে? কথাটা বলতে বলতে সৌরিন টিম্বার মার্চেন্টদের ডিটেলস লেখা কাগজটা আমার দিকে এগিয়ে দিয়ে চোখের ইশারায় পড়তে বলে। আমি কাগজটা ভালো করে দেখি। এই লিস্টে সব কজনই পুরুষের নাম। এখানেই আর একটা খটকা। আমরা সিসিটিভি ফুটেজে যাকে মহিলা বলে ভেবেছি, হয়তো তিনি একজন পুরুষ। পুলিশকে ধোকা দেওয়ার জন্য হয়তো মহিলার ছদ্মবেশ নিয়েছে। কিন্তু সব কটা চিরকুটে লেখা একজন মহিলার। তুই শিওর তো? 100%। পুরুষ আর মহিলার লেখা ডিফারেন্ট হবেই। অবশ্য যদি ট্রান্সজেন্ডার হয়ে থাকে তাহলে আমি এক্ষুনি বলতে পারবো না। সৌরিন একটা সিগারেট ধরিয়ে লম্বা টান দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে বলে, বিস্তর গন্ডগোল। এই রবি শর্মা দেখ হয়তো মিশনের নাম করে এদের কাছ থেকে হিস্সা চাইছিল। হতেই পারে। এমন সময় অনিত ফোন করে জানালো রবি শর্মা ও সুমন রায়ের মোবাইলের কল লিস্ট রিট্রিভ করা গেছে। রবি শর্মার কাছে লাস্ট কল এসেছিল রাজেন পেবংয়ের। তার আগে বেশ কয়েকবার সুমন রায়ের কল, এবং সববারই কল ডিউরেশন 2 থেকে 3 মিনিট। সেদিন এই দুজনের আর কোনো নাম্বার থেকে কল নেই বা করা হয়নি। রাজেন পেবং মানে যে আমাদের ফলো করছিল এবং আজকে সকালে যে খুন হয় তার মোবাইল উদ্ধার করা যায়নি। রাজেন পেবংয়ের ফোন পাওয়া যাবে না। খুনি খুব বুদ্ধিমান, ওর ফোন ডিস্ট্রয় করে দিয়েছে। অনিত যখন আমাদের সাথে ফোনে কথা বলছে সেই সময় অনিতকে ওর এক কলিগ জানায় রাজু মানে যে আমাদের আজ হুমকির চিঠিটা ছুঁড়ে মেরেছিল তাকে কালিম্পংয়ের দিকে যেতে দেখা গেছে বাইক নিয়ে। অনিত আমাদের জানায় কথাটা শুনেই সৌরিন বলে, অনিত, রাজুকে হাতছাড়া করা যাবে না। আমরা বেরোচ্ছি, তুই ওদিকের যত থানা আছে বলে দে ওর পিছু নিতে, কিন্তু কোনোভাবেই রাজু যেন সেটা বুঝতে না পারে। রাজুই আমাদের কালপ্রিটের কাছে পৌঁছে দেবে। অনিত আমাদের আরও জানায় যে গভর্নর্স হাউসের দিক থেকে সিসিটিভি ফুটেজ চলে এসছে, কিন্তু মুখটা ঢাকা বলে কিছু বোঝা যাচ্ছে না। আমি অনিতকে কলকাতায় আমাদের এক বন্ধুর নাম্বার দিয়ে সেখানে ছবিটা পাঠাতে বলি। ওখানে ও ফটো এডিট করে মুখের ছবি পাঠিয়ে দেবে। সৌরিনও ফোনের সেই বন্ধুকে জানিয়ে দেয় কি করতে হবে। আমরা রওনা হই রাজুকে ফলো করতে। যদিও রাজুর দেখা আমরা পাইনি এখনো, প্রায় 1 ঘন্টা হতে চলল। এর মধ্যে অনিত বিভিন্ন রাস্তায় নাকাবন্দি করার ব্যবস্থা করে ফেলেছে যাতে রাজু আমাদের থেকে খুব বেশি এগিয়ে না যেতে পারে। অনিত অবশ্য অন্য গাড়িতে আমাদের থেকে আগে বেরিয়ে গেছে। আমাদের গাড়িতে আমরা দুজন ছাড়া সিভিল ড্রেসে 2 জন আর্মড পুলিশ অফিসার রয়েছে। সৌরিন, ব্যাপারটা খুব তাড়াতাড়ি ঘটে গেল না? দাঁড়া, আরো অনেক কিছু ঘটতে পারে, আরো অনেক কিছু ঘটার বাকি আছে। ওহো, অনিতকে ফোন করে বলে দিই বিনয় ছেত্রী এবং অন্য 2 জন ফরেস্ট অফিসারকেও গন্তব্যে আনার ব্যবস্থা করতে। সৌরিন অনিতকে ফোন করে কথাটা বলে দেয় এবং আরও কিছু হোয়াটসঅ্যাপে লিখে দেয়। আরও অন্য 2 জন থাকার জন্য হয়তো এই গোপনীয়তা। সৌরিন ওর হোয়াটসঅ্যাপ থেকে বেশ কিছু ছবি দেখায়। আমি চমকে উঠে বলি, কোথায় পেলি? জাস্ট 10 মিনিট আগেই এসেছে। এডিটটা কিন্তু খুব ক্লিয়ার করেছে। বাকি কথা পরে বলছি। কথা বলতে বলতে খেয়াল করলাম আমরা অনেকটা নিচে চলে এসেছি, তিস্তার প্রায় পাড়ে। অনিতের কথা মতো এক জায়গায় আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়ল। অনিতের গাড়িও আমাদের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে পড়েছে, জঙ্গলের মধ্যে। বেশ বড় ঘেরা একটা জায়গা। ভেতরে গাড়ির থেকে চোখ পড়ল একটা কাঠের বাংলো। অনিত SMS করে জানালো পুরো ফার্ম হাউসটা পুলিশ ফোর্স গেরিলা বাহিনীর মতো ঘিরে রেখেছে। আমি ফিসফিস করে সৌরিনকে জিজ্ঞাসা করলাম, শ্রীমান রাজু কোথায় গেল? সৌরিনের ইশারাতে দেখলাম জঙ্গলের মধ্যে পাকদণ্ডী রাস্তা ধরে
রাজু খুব দ্রুত নেমে আসছে। আমরা সকলে গাড়ি থেকে নেমে বিভিন্ন গাছের আড়ালে পজিশন নিয়ে নিলাম। রাজু যে দিক দিয়ে আসছিল আমাদের গাড়ি দেখতে পাইনি। রাজু দৌড়ে ফার্ম হাউসে ঢুকে লোকজনদের ডেকে কী সব মালপত্র নিয়ে গাড়িতে তোলার কথা বলছে। ঠিক সেই সময় অনিত এবং পুলিশ ফোর্সের সাথে আমরাও সেখানে ঢুকে পড়লাম। হঠাৎ খেয়াল করলাম সৌরিন নেই। কোথায় গেল? ইতিমধ্যে বাইরে বাইক থামিয়ে ভেতরে ঢুকলেন বিনয় ছেত্রী। পুলিশ দেখে হকচকিয়ে গেলেন। কি হলো মিস্টার ছেত্রী, আপনার চোখ মুখ এরকম হয়ে গেল কেন? বিনয় ছেত্রী নিজের পকেটে হাত ঢোকাতে যাবেন, এমন সময় আমি ওর কিছু করার আগেই সজোরে একটা লাথি মারলাম। বিনয় মাটিতে পড়ে গেল। অনিত, অ্যারেস্ট হিম। ওয়েল ডান পুরন্দর। দেখলাম সৌরিন বাংলোর পিছন দিক থেকে বেরিয়ে আসছে। একজন মহিলার মাথায় রিভলভার তাক করা, সাথে দুজন মহিলা পুলিশ। মহিলাটিকে এবং রাজু ও বিনয় ছেত্রীর হাতে হ্যান্ডকাফ পরিয়ে বসিয়ে রাখা হয়েছে। ফার্ম হাউসের অন্যান্য লোকদের অ্যারেস্ট করে গাড়িতে তোলা হয়েছে। ইতিমধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা তাদের টিম নিয়ে চলে এসেছে। যে মহিলাটিকে সৌরিন অ্যারেস্ট করল নাম মধু প্রধান, ইয়াং লেডি। ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা বিনয় ছেত্রীকে অ্যারেস্ট করার কারণ জিজ্ঞাসা করাতে সৌরিন বলল, বলছি, আপনারা এই টিম্বার মার্চেন্টের কথা জানেন, কিন্তু আপনাদের কাছে বর্তমান মালিক মিস মধু প্রধানের নাম এনলিস্টেড নেই। কারণ এর আসল মালিক ছিলেন মধু প্রধানের এবং রাজু প্রধানের বাবা মনোজ প্রধান। 1 বছর আগে উনি মারা যান, কিন্তু সে খবর এরা আপনাদের জানাননি। তার কারণ বেশ কিছু পেমেন্টস ডিউ ছিল, সেগুলো না পাওয়ার ভয়ে। ওকে সৌরিন, বাট হাউ দে আর রিলেটেড উইথ দ্য ক্রাইম? প্রিয়েম্বলটা এখনো বাকি আছে, আর প্রিয়েম্বলের সাথেই আছে ক্রাইমের রিলেশন। মধু প্রধান এই ব্যবসার কাজেই বাইরে গেছিল বেশ কিছুদিন। মধুর সাথে আবার লাস্ট দিকে খুব ঝামেলা হতো, কারণ গভর্নমেন্টের টেন্ডার ও পেমেন্ট দুটোই ডিলে হয়। আর মধু দেখে এসেছিল বাইরে প্রাইভেটে অনেক তাড়াতাড়ি ইনকাম করা যায়। সো গভর্নমেন্টের কন্ট্রাক্টের সাথে সাথে প্রাইভেট কন্ট্রাক্ট ধরে যদি কাজ করা যায়, যদিও ডিক্লারেশন না থাকায় সেটা বেআইনি। এসব ঝামেলার মধ্যেই মনোজ প্রধান মারা গেলেন। রবি শর্মা, বিনয় ছেত্রী, সুমন রায়, এদের 3 জনের সাথেই কাজের সুবাদে ভালো যোগাযোগ ছিল প্রধান ফ্যামিলির। ওদের 3 জনের পরামর্শেই মনোজ প্রধানের মারা যাওয়ার খবর মধু জানায়নি ডিপার্টমেন্টকে। পুরন্দর, এবার তুই বল, আমি একটা সিগারেট ধরাই। মনোজবাবু মারা যাওয়ায় ব্যবসা বেশ ধাক্কা খায়। এর মধ্যেই ঘটে যায় একটা ঘটনা। একদিন রাতে কিভাবে একটা প্যান্থার ঢুকে পড়ে ফার্ম হাউসে। হয়তো নতুন যেসব প্যান্থার বা চিতাবাঘ জঙ্গলে ছাড়া হয়েছিল, তাদের একটি পথ ভুলে এখানে এসে তাণ্ডব চালায়। বাড়ির পোষা কুকুর, মুরগি সব মেরে ফেলে। রাজু প্রধান প্যান্থারের তাণ্ডব থেকে বাঁচতে গুলি করে মেরে ফেলে, যদিও আইনত সেটা বেআইনি। কিন্তু রাজুর কিছু করার ছিল না। মধুর মাথায় খেলে গেল নতুন বুদ্ধি। বিনয় ছেত্রী যে মধুর প্রতি আকৃষ্ট ছিল এবং বেশ লোভী, সেটা মধু জানত। এছাড়া মধু আগেই কিছু বিদেশি ব্যবসায়ীর সাথে কথা বলে বুঝে নিয়েছে প্যান্থার, চিতাবাঘ ইত্যাদি বন্যপ্রাণীর চামড়া বিদেশের বাজারে প্রচুর চাহিদা এবং লাভও প্রচুর। টোপ গেলে বিনয় ছেত্রী। শুরু হয় শিকার। অদ্ভুতভাবে বন্যপ্রাণী কমে যাওয়ায় একটা মিশন তৈরি হয় ফরেস্ট ডিপার্টমেন্টে, যার দায়িত্ব নেন রবি শর্মা। রবি শর্মা না জেনেই ডেকে নেন বিনয়কে। সুমন রায়কে হাত করে তার গাড়িতে চলতে থাকে চিতাবাঘ, প্যান্থার, হরিণ মেরে পাচার। এদের মারা হতো সাইলেন্সার লাগানো বন্দুক দিয়ে, যাতে কেউ টের না পায়। ফরেস্ট গার্ডদের চোখের সামনেই কাটা গাছ বোঝাই গাড়ির মধ্যে পাচার হয়ে যেত মৃত পশু। কিছু গার্ডের অবশ্য এর মধ্যে হিস্সা ছিল। প্রশ্ন হচ্ছে, রবি শর্মাকে কে মারল এবং কেন? রবি শর্মার ফোনে সুমন রায়ের ফোন থেকে রাজেন পেবং ফোন করে ম্যানেজ করার চেষ্টা করে, কিন্তু রবি শর্মা তার জেদে অনড় থাকে। ইনফ্যাক্ট রবি শর্মা কদিন পর বুঝতে পারেন যে এদের আটকাতে হলে এদের দেওয়া টোপকেই কাজে লাগাতে হবে, তাই হিস্সা বাড়িয়ে দিতে বলে। কথা মতো সেদিন ছিল রবি শর্মাকে টাকা দেওয়ার দিন, কিন্তু তার আগেই বিনয় ছেত্রী জেনে যায় আসল কারণ। বন্ধু যদি বিশ্বাসঘাতক হয়, তার ফল যা হওয়ার তাই হয়েছে। তবে খুনটা নিজে হাতে করে মধু। ফরেস্ট ডিপার্টমেন্টের একজন অফিসার সৌরিনকে জিজ্ঞাসা করে,
अच्छा सोरिन बाबू, 2 क्वेश्चन है। एक, ये जो बिना छतरी ये काम में जुड़े छिलो तो रवि शर्मा को मालूम नहीं आया? और सुमन राय को कौन मारा और क्यों? वो तो उनके साथ ही थे। রবি শর্মা জানতে পারলে খুন হতেন না। বিনা ছেত্রীকে ওনার প্ল্যান বলে দেওয়ার জন্যই উনি খুন হলেন। गद्दार। সুমন রায় খুন হয় ব্ল্যাকমেল করার জন্য। রবি শর্মাকে সব বলে দেবে বলেছিল এবং তার জন্য সে বেশি টাকাও চায়। অনিত, সুমন রায় ও রবি শর্মার পকেট থেকে 2টো চিরকুট পাওয়া যায়। কি লেখা ছিল? সুমন রায়কে লেখা, চালাকি করো না, কাজ শেষ করো। আর রবি শর্মার কাছে, নেগোশিয়েট, ডু নট স্পয়েল। এই 2টো চিরকুট দুভাবে দিয়েছিল বিনয় ছেত্রী দুজনকে। বিনয় সেদিন শিলিগুড়ি যায় ঠিকই, কিন্তু সন্ধ্যের মধ্যেই ফিরে আসে। তার প্রমাণ গভর্নর্স হাউসের সামনের সিসিটিভি ফুটেজ। হোয়াট অ্যাবাউট রাজেন পেবং? অ্যান আনফর্চুনেট ফেলো। লাস্ট দিন অবধি মধুকে ভালোবেসে আগলে রেখেছিল, কিন্তু মধুর প্রচুর টাকার লোভে বিনয় ছেত্রীর ভুল ইনফরমেশনে নিজের প্রেমিককেও খুন করে দিল। মারাত্মক বুদ্ধিমান ও লোভী বিনয় নিজের প্ল্যান অনুযায়ী সব কটা খুন করায় মধুকে দিয়ে। লাস্ট টার্গেট ছিল রাজু প্রধান, কিন্তু সেটা হলো না। রাজু প্রধান? বাই দ্য ওয়ে, তুই এইসব ঘটনা জানলি কোথা থেকে? এটা আমি বলছি। আমরা কিছুটা জানতে পারি রবি শর্মার মোবাইলের ডেটা থেকে। আর কাল রাতে লুকিয়ে রাজু এসেছিল হোটেলে আমাদের সাথে দেখা করতে। এক্সকিউজ মি পুরন্দর, ইন্টারাপ্ট করছি। অনিত, রাজুকে রিলিজ করে দে। হি ইজ রিয়েলি ইনোসেন্ট অ্যান্ড ভিক্টিমাইজড। হ্যাঁ, রাজু এসে আমাদের সব ঘটনা জানায়। মধু রাজুর স্টেপ সিস্টার। বিনয় ছেত্রীর প্ল্যান অনুযায়ী রাজুকে সম্পত্তি থেকে হাঁটানোর প্ল্যানও করেছিল। মধুর ইল্লিগাল কাজে রাজুর কোনোদিনই সায় ছিল না। অনিত, আজ আমরা এখানে এসে পৌঁছনো ও রাজুর অ্যাক্টিভিটিস সব গতকাল রাতের প্ল্যান অনুযায়ী করা। আমরা প্রথমে ওর কথা বিশ্বাস করিনি, কিন্তু ও আমাদের হাতে সব প্রমাণ দিয়ে যায়। সব আমার কাছে আছে, তোকে দিয়ে দিচ্ছি অ্যাজ এভিডেন্স। পরদিন অনিত তৎকালে আমাদের বন্দে ভারতের টিকিটের ব্যবস্থা করে দিল। রাজু নিজে গাড়ি নিয়ে এসেছিল আমাদের এনজেপি পৌঁছতে। অনিতও আমাদের সি অফ করতে ওই একই গাড়িতে এসেছিল এনজেপি। রাজু আমাদের সাথে যোগাযোগ রেখে দিয়েছে এখনো। আমাদের আজকের গল্প এখানেই শেষ হলো। ফিরে আসবো খুব শিগগির নতুন স্বাদের গল্প নিয়ে। যদি আজকের এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাসপেন্স জাংশনকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। লাইক, শেয়ার ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। নমস্কার।